কেমন আছেন সবাই? আজ আরও একটি মালায়ালাম মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। এই মালায়ালাম অসাধারণ মুভিটার টুইস্ট ধীরে ধীরে যখন রিভিল হবে তখন আপনি চমকে যেতে থাকবেন। তো আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া মালায়ালাম মুভি আহ। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে মাঝবয়সী একজন মহিলা কেক শপে আসে, একটি কেক অর্ডার করে। যে কেকটা বানাচ্ছিল সে জিজ্ঞেস করে কি নাম লিখবো। সেই আঞ্জু বলে আমার মেয়ের নাম এখনো ঠিক করিনি। দোকানে সেই মহিলাটি বলে, আঞ্জু আপা আপনি কি মজা করছেন? এই বয়সে আপনার মেয়ে আসবে কোত্থেকে? আঞ্জু বলে আসবে, আমি প্রেগনেন্ট আর ডক্টর আমাকে সুখবর দিয়েছে। এটা শুনে দোকানে সেই মহিলাটা অনেক খুশি হয়ে যায়। আঞ্জুও খুশি মনে কেকটা নিয়ে ডক্টরের কাছে চলে আসে আর সেই কেকটা ডক্টরকে উপহার দেয়। কিন্তু ডক্টর তাকে বলে এখনই এত খুশি হওয়ার দরকার নেই, আমরা তোমার রিপোর্টগুলো আবারও চেক করেছি, তোমার প্রেগনেন্সি এখনো ইনিশিয়াল অবস্থায় রয়েছে, যেটার অবস্থা ভালো নয়। আর আমি একজন ডক্টর হিসেবে কখনোই এই প্রেগনেন্সিটা তোমাকে কন্টিনিউ করতে দিতে পারি না, কারণ এতে তোমার প্রাণের ঝুঁকি প্রায় 90%। তাই তোমার এই প্রেগনেন্সি নষ্ট করে ফেলতে হবে। কথাটা শোনার পরে অঞ্জুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এত বছর চেষ্টার পরে শেষ বয়সে সে একটু আশার আলো দেখতে পেয়েছিল, সেটাও শেষ হয়ে গেল। এছাড়া ডক্টর তাকে বলেও দেয় এরপরে সে আর কখনোই মা হতে পারবে না। কাঁদতে কাঁদতে আঞ্জু হসপিটালের বাইরে চলে আসে। তখনই একটি মেয়ে তার বাচ্চাটিকে কোলে নিয়ে আঞ্জুর কাছে আসে আর বলে, আপা আমার মেয়েটিকে একটু ধরুন, আমি ব্যাগ থেকে জিনিসটা বের করছি। আঞ্জু যখনই মেয়েটাকে ধরতে যাবে ঠিক তখনই সেই মেয়েটির মা এসে বলে, যার তার কাছে বাচ্চা দিতে হয় না। এই কথাটা আঞ্জুকে যেন আরো ভেতর থেকে ভেঙে দেয়। আসলে যেসব মেয়েদের বাচ্চা হয় না তারাই জানে তাদের জীবনটা আসলে কতটা নরকে পরিণত হয়। আঞ্জুর কান্না দেখে সেটাই বোঝা যায়। সে কাঁদতে কাঁদতে সেখানেই ভেঙে পড়ে। সিন কাট হয়ে যায়। একটি পাহাড় ঘেরা গ্রামকে দেখানো হয়, যেখান থেকে বাস থেকে নামে স্টেফেন। সেখানে দোকানদার সুবীরকে জিজ্ঞেস করে মন্দিরের রাস্তাটা কোথায়। সুবীর বলতেই যাবে তখন স্টেফেন তাকে থামিয়ে বলে, আসলে সে মন্দিরে যাবে না, এখানকার যে বাকি রোডটা আছে সেই রোডটা বানানোর কাজ তাকেই দেওয়া হয়েছে, সেটা সে সুপারভাইজার। আর ঠিক তখনই দেখা যায় সেই গ্রামের চেয়ারম্যান সেখানে চলে আসে। সেই চেয়ারম্যান আর স্টেফেন সুদীপের চায়ের দোকানে বসে কথা বলতে থাকে। দেখা যায় সেখানে একজন অন্ধ লোকও ছিল, যার নাম আসাম। চেয়ারম্যান তখন জিজ্ঞেস করে স্টেফেনকে যে আপনি আব্রাহাম স্যারকে কিভাবে চেনেন? তখন স্টেফেন বলে কন্ট্রাক্টরের সাথে কথা হয়েছে। চেয়ারম্যান বলে হ্যাঁ, আব্রাহাম স্যার আমাকে বলেছে। এরপরে স্টেফেন বলে আমি আসলে এখানকার মজদুরদের সাথে কথা বলতে চাই। এরপরে সবকিছু ঠিক হয়ে গেলে তাদের দিয়ে শহর থেকে কিছু জিনিসপত্র আনতে হবে আর এরপরেই কাজ শুরু করে দেব। চেয়ারম্যান বলে তার মানে এখানে থাকার জন্য আপনার একটা জায়গা দরকার, তাই তো? স্টেফেন বলে হ্যাঁ। চেয়ারম্যান বলে চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। যখনই তার স্টেফেনের সেই থাকার ঘরের জায়গায় যেতে শুরু করে ঠিক ওই সময়টাতে দেখা যায় একজন বৃদ্ধ মহিলা যার নাম আমিনী আম্মা, সে কুঞ্জি কুঞ্জি বলে ডাকতে থাকে। আর এই কুঞ্জিটা হচ্ছে তার নাতনি। আসাম বলে আমিনী আম্মা এবং তার নাতনি একসাথেই থাকে, সে তার নাতনিকে হয়তো খুঁজছে। এরপরে চেয়ারম্যান স্টেফেনকে নিয়ে সেই পাহাড়ের পথ বেয়ে যেতে শুরু করে। এরপরে আমিনী আম্মাকে দেখা যায় সেই কুঞ্জিকে ফুলের বাগানে খুঁজে পায়। আর আমিনী আম্মাকে দেখে মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য সে কুঞ্জিকে হারিয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল, অসহায় হয়ে পড়েছিল। সে কুঞ্জিকে কোলে নিয়ে আদর করতে শুরু করে। আসলে সে কুঞ্জিকে অনেক অনেক বেশি ভালোবাসে। এদিকে চেয়ারম্যান স্টেফেনকে এমন এমন জায়গা দিয়ে নিয়ে যায় যে দিক দিয়ে চলাফেরাটাই খুবই কষ্টকর। আসলে এখানকার রোড ঘাটি এরকম, সরকারের পক্ষ থেকে এখানকার তেমন কোনো কাজই করা হয় না, যার ফলে আমাদেরকে এইসব জায়গা দিয়ে হাঁটাচলা করতে হয়। সাবধানে আসবেন, এখানে অনেক পোকামাকড় থাকে, দেখে দেখে হাঁটতে হবে। দেখা যায় পাহাড়ের অনেক ওপরে ছিল সেই ঘরটা, যেখানে উঠতে উঠতে তারা হাঁপিয়ে পড়ে। আর সেখানে দেখা যায় একটা ভাঙাচোরা ঘর ছিল, যেটা দেখে স্টেফেন একবারে হতাশ হয়ে পড়ে। স্টেফেনের সেই ঘরটা একেবারেই পছন্দ হয় না। এই জন্য সে চেয়ারম্যানকে বলে এখানে কি অন্য কোনো থাকার ব্যবস্থা নেই? দরকার পড়লে সে নিজে ভাড়া দিয়ে থাকবে। চেয়ারম্যান বলে এটা প্রত্যন্ত একটা গ্রাম, আর মনে রাখবেন এই গ্রামে আপনি একমাত্র ভাড়াটিয়া। এটা শুনে স্টেফেন বুঝে যায় যে তাকে এখানেই থাকতে হবে। এছাড়া সেই চেয়ারম্যান স্টেফেনকে আরো বলে যে এখানে শৌচালয় এবং গোসল করার জায়গাও নেই, তাকে এগুলো বনে জঙ্গলেই করতে হবে। এটা শুনে আরো বেশি হতাশ হয়ে পড়ে স্টেফেন, আর একটা হতাশার নিঃশ্বাস ছাড়ে, কিন্তু কাজটা তো তাকে করতেই হবে। এরপরে যখন তারা বাইরে বের হয় তখন চেয়ারম্যান স্টেফেনকে বলে জুতাগুলো দেখে শুনে পরবেন। আসলে গরমের জন্য অনেক সময় এই জঙ্গল থেকে সাপটাপ এই ঘরের দিকে আসতে শুরু করে, তখন এরা ছোট ছোট জায়গায় লুকিয়ে থাকে। যেমন এই জুতার ভেতরে স্টেফেন আরো একটু ভয় পেয়ে যায়। যখন তারা
তারা নামছিল তখন তারা পাপ্পান নামের আরও একজন লোককে আরও উপরে উঠতে দেখা যায়। চেয়ারম্যান তখন স্টিফেনকে বলে, এই পাপ্পান হচ্ছে আপনার একমাত্র প্রতিবেশী, অর্থাৎ আপনার বাড়ি থেকে আরও উপরে ওর বাড়ি। ও একেবারেই কানে শোনে না, নিচে যায় প্রতিদিন, একবার করে পেপার নিয়ে আসে। আর একটা আজব কথা হচ্ছে, এই পাপ্পান সারাদিন ঘুমায় আর সারা রাত জেগে থাকে। জেগে জেগে মনে হয় যেন এই পাহাড়কেই সে পাহারা দেয়। জঙ্গলি শুয়োরগুলোকে তাড়ানোর জন্য বিশাল এক টর্চ লাইট নিয়ে বসে থাকে, যার আলোতে পুরো পাহাড়ের সবকিছু দেখা যায়। এছাড়া স্টিফেনকে এখানে খাবার কে দিয়ে যাবে, কিভাবে খাবার পাবে, এই সবকিছু সেই চেয়ারম্যান বুঝিয়ে দেয়। এরপরে সেখান থেকে ফিরে স্টিফেন আবারও সুদীপের চায়ের দোকানে আসে। সেই চায়ের দোকানে তখনও অন্ধ আসাম বসেই ছিল। স্টিফেন সেখানে আসার পরে আসাম তাকে জিজ্ঞেস করে চেয়ারম্যান তাকে কার বাসায় রেখে আসলো। স্টিফেন বলে, সেটা তো জানি না, পাহাড়ের ওপরে নিয়ে গেছে। এভাবেই রাস্তার বর্ণনা দিতে থাকে। আর সেটা শুনে আসাম বলে দেয়, ওইদিকে অনেক ছোটখাটো পোকামাকড় থাকে, নিজের পাকে বাঁচিয়ে চলবেন। আর আপনাকে যে ঘরটাতে থাকতে দেওয়া হয়েছে সেটা উপমানের ঘর, যে এখন সেটার ব্যবহার করে না। এরপরে আসাম তাকে আরো সাবধান করে যে এখানে জোকের আক্রমণ অনেক বেশি হয়, তাই স্টিফেন যেন সাবধানে থাকে। স্টিফেন বলে, আমি জুতা দেখেই পড়েছি, সেখানে কিছুই ছিল না। আসাম তখন বলে, আবারও ভালো করে চেক করুন, আসলে যোগ ধরলে বোঝা যায় না, কিন্তু রক্ত অনেক বের হয়ে গেলে তখন বিপদ হতে পারে। ঠিক তখনই স্টিফেন পা খুলে দেখতে পায় তার পা থেকে রক্ত বের হচ্ছে, অর্থাৎ যোগ তার পায়ে লেগেছিল। যদিও এখন সেটা নেই, কিন্তু তার পা থেকে রক্ত বের হচ্ছিল। সুদীপ সাথে সাথে সেই রক্ত পড়াটা বন্ধ করে দেয়। এদিকে স্টিফেন এই জন্য আসামকে ধন্যবাদ জানায়। অন্যদিকে সুবীর বলে, এই গ্রামের সব থেকে জ্ঞানী ব্যক্তি এই আসামি, কিন্তু তার একটা সমস্যা হচ্ছে সারাদিন সে বসে বসে রেডিও শোনে, তাও আবার এই দোকানেই। তার একটা স্বপ্ন হচ্ছে কোনো একদিন রেডিওতে তার গান বাজবে। এটা শুনে স্টিফেন বলে, আপনি গান লেখেন? আসাম বলে, আরে না, আগে লিখতাম আর কি। সুধীর তাকে জিজ্ঞেস করে, আজকে স্টিফেনের প্ল্যানটা আসলে কি? স্টিফেন বলে, আজকে কিছুই করব না, শুধু ঘোরাফেরা করব আর কয়েকজন দিনমজুরের সাথে কথা বলবো, বাকি কাজ চেয়ারম্যানই করবে। তখন সে আসাম বলে, ঠিক আছে, ঘোরাফেরা করবেন, ভালো কথা, কিন্তু এই গ্রামটা পুরোপুরি সেফ নয়, বিশেষ করে বাইরের মানুষের জন্য। এই জন্য আপনি সবসময় নিজের কাছে একটা ছোটখাটো চাকু রাখবেন। স্টিফেন বলে, আরে আমার তো সেটা অভ্যাস নেই। এরপরেই দেখা যায় সেই চায়ের দোকানের সামনে দিয়েই তিনজন দিনমজুর মহিলা তাদের কাজে যাচ্ছিল। যাবার আগে তারা আমিনী আম্মার বাড়িতে আসে, আর সেখানে আমিনী আম্মা আর কুঞ্জকে ডাকতে থাকে। ছোট্ট মেয়েটা বের হয়ে আসে, তারা তাকে আদর করে। আর তাদের কথা থেকে আমরা জানতে পারি এই কুঞ্জি আসলে কানে একেবারেই শুনতে পায় না, আর কথা বলতেও তার সমস্যা, একটা দুটো শব্দ বলে আর কি। তারা তিনজনই কুঞ্জিকে আদর করে কথা বলানোর চেষ্টা করে। ঠিক তখনই বাইরে আসে আমিনী আম্মা, কিন্তু দেখা যায় আমিনী আম্মা তাদের তিনজনকে দেখেই একেবারেই খুশি হতে পারে না, আর তার মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছিল। এরপরে দেখা যায় আমিনী আম্মা ও কুঞ্জিকে নিয়ে তাদের সাথেই কাজে যেতে থাকে, কিন্তু রাস্তার মাঝে ইস্তারকে কুঞ্জিকে দিয়ে দেয়, আর কুঞ্জিকে নিয়ে ইস্তার চলে যায় রাস্তার পাশেই পাহাড়ের একটু উপরেই একটা স্কুলে, যেখানে ছোট বাচ্চাদের কেয়ার করা হয় আর পড়াশোনা করানো হয়। আসলে এই গ্রামের বেশিরভাগ মহিলারাই কাজে ব্যস্ত থাকে, যার ফলে তাদের বাচ্চা কাচ্চাদের এখানেই দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে এই স্কুলটি। এরপরেই দেখা যায় আমিনী আম্মা তার নাতনি কুঞ্জিকে সেই স্কুলে রেখে সারাদিন সেই মহিলাদের সাথে কাজ করে, সেখানেই লাঞ্চ করে। এদিকে রাতের বেলা সেই পাপ্পানকে দেখানো হয় যে তার টর্চের ভেতরে ব্যাটারি ভরছিল। এদিকে রাতের বেলায় দেখা যায় ঝোড়ো বৃষ্টি শুরু হয়, যার ফলে কারেন্ট চলে যায় আর মোমবাতিটাও বাতাসের কারণে নিভে যায়। তখন স্টিফেন কল করে সেই চেয়ারম্যানকে আর বলে, এখানে তো বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ আনার কোনো ব্যবস্থা নেই। চেয়ারম্যান বলে, আসলে এখানে ঝড় বৃষ্টি হলে অনেক সময় গাছপালার ডাল ভেঙে পড়ে, আর সেই ডাল ভেঙে পড়ে অনেক সময় শর্ট সার্কিট হয়, আর এই জন্য বিদ্যুৎ অফিস ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ করে দেয়। এছাড়া আর কোনো উপায় নেই। আপনি এক কাজ করুন, জানালার পাশে বসে চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ শুনুন, নয়তোবা ঘুমিয়ে পড়ুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এদিকে সে আসামকে দেখা যায় এই বৃষ্টির মধ্যেও সেই চায়ের দোকানে সে ঘুমিয়ে পড়ে আর নিজেই গান গাচ্ছিল। অন্যদিকে স্টিফেনকে দেখা যায় লাইট নিয়ে সে বাইরে বের হয়ে পড়ে। তার বাড়ির আশেপাশটা দেখতে থাকে কিছু একটা। তাকে দেখে মনে হচ্ছিল সে আসলে সেখানে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। যাই হোক, পরের দিন সকালবেলা চেয়ারম্যান আবারও স্টিফেনের সাথে দেখা করতে আসে। আজকে তাদের সেই জায়গায় যেতে হবে যেখান থেকে রাস্তার কাজ শুরু হবে। এছাড়া কিছু মজদুরদের সাথেও তারা কথা বলবে। তাদেরকে নেয়ার জন্যই একটা জিপ চলে আসে, আর সেই জিপে করেই তারা যেতে থাকে। আর চেয়ারম্যান সব কথা তাকে বলতে শুরু করে যে এখানে কিভাবে কাজ করতে হবে, মজদুরদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, সবকিছু। এরপরেই সেই জিপটা তাদের পাহাড়ের অনেকটা উপরে একটা জায়গায় নিয়ে আসে। চেয়ারম্যান তাকে বলে, স্যার, আপনাকে এই পর্যন্ত রাস্তার কাজ এনে শেষ করতে হবে, আর এই রাস্তাটা হয়ে গেলে আমাদের এই গ্রামটা অনেক উন্নত হয়ে যাবে।
যাবে। বেশ কয়েকটা গ্রামের সাথে আমরা খুব সহজে যোগাযোগ করতে পারবো। আসলে এই পাহাড়ি রাস্তার কারণে আমাদের গ্রামটা প্রায় নির্বিচ্ছিন্ন হয়ে থাকে সব গ্রামের কাছ থেকে। আসলে এই পাহাড়ি কঠিন পথ পাড়ি দিয়ে এই গ্রামে আসাটা একেবারেই দুঃসাধ্য হয়ে পড়ে। অন্যদিকে স্টিফেনের চেহারা দেখে মনেই হচ্ছিল না সে চেয়ারম্যানের কথায় কান দিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল সে অন্য কিছু একটা ভাবছে। কিছুক্ষণ পরেই স্টিফেন চেয়ারম্যানকে জিজ্ঞেস করে, এখান দিয়ে কি এলাপ্পা যাওয়া যেতে পারে? চেয়ারম্যান বলে, স্যার আপনি কি পাগল হয়েছেন? এইসব পাহাড়ি রাস্তা দিয়ে কেউ যদি যেতেই চায় তাহলে সে নির্ঘাত মারা পড়বে। নিচে নেমে বাস ধরে যেতে হবে, কিন্তু সেটাও 50 কিলোমিটার ঘুরে, আর মাঝে মধ্যে জিপ দিয়ে এদিক দিয়ে যাওয়া আসার চেষ্টা করা যেতে পারে। স্টিফেন বলে, তার মানে পায়ে হেঁটে কেউ এখান থেকে যাওয়া আসা করতে পারবে না, তাই তো? চেয়ারম্যান বলে, না, আসলেও মাঝপথে হয়তোবা হয় নিজেই খাদে পড়ে মারা যাবে, আর নয়তোবা ক্লান্ত হয়ে মারা যাবে। এরপরেই দেখা যায় সেখানকার কাজ শেষ করে তারা আবারও নিচে চলে আসে আর সেই জিপটা ছেড়ে দেয়। অন্যদিকে স্টিফেনকে দেখা যায় মন্দিরের জন্য কিছু টাকা দান করে, যেহেতু সে রাস্তার কাজ শুরু করতে যাচ্ছে, কাজটা যেন ঠিকঠাকভাবে শেষ হয়ে যায়। চেয়ারম্যান তাকে বলতে থাকে, আপনি এই পর্যন্ত তো অনেক কাজ করেছেন, আমি আপনাকে আর কি বোঝাবো। তখন স্টিফেন জানায় এটাই তার জীবনের শেষ কাজ, এরপরে সে আর রাস্তা বানাবে না। এটা শুনে স্টিফেন হাসে আর বলে, তাহলে তো এই কাজটা অনেক ভালোভাবে করতে হবে। এদিকে আমিনী আম্মা বাকি মহিলাদের সাথে কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই সে কাশতে শুরু করে আর তার বুকে ব্যথা হতে শুরু করে। পাশ থেকে দাঁড়িয়ে এস্থার এটা দেখছিল। কিছুক্ষণ পরে বলে, আমি তোমাকে কতবার বলেছি আমিনী আম্মা, তুমি ওষুধ ঠিক মতো খাও, তুমি কি তোমার ওষুধ এনেছো? আমিনী আম্মা কোনো জবাবই দেয় না। ঠিক তখনই সেই দিক দিয়ে একটা জিপ যাচ্ছিল। জিপটাকে দেখেই আমিনী আম্মা ভয়ে একটু পাশে সরে যায়। এস্থার সন্দেহের চোখে তার দিকে তাকায়। এদিকে দেখা যায় সেই গ্রামের রাস্তা দিয়ে জিপে করে স্বামী এবং গ্রামের আরো বেশ কয়েকজন লোক কোথাও যাচ্ছিল। তখনই তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। স্বামী সেই আমিনী আম্মার কথা তাদের বলে আর বলে, আপনারা কেন তাকে মন্দিরে নিয়ে আসেন না? আমিনী আম্মা তার নাতনি কুঞ্জিকে নিয়ে অনেকদিন যাবৎ মন্দিরে আসে না। একজন বৃদ্ধ মহিলা বলে সে নিজে ঘরের ভেতরেই আরতি জ্বালিয়ে পুজো করে, মন্দিরে যেতে চায় না। তখন সেই স্বামী বলে, আমি সেখানে প্রার্থনা করার জন্য আসতে বলিনি, মন্দিরে আসলে গ্রামের সবার সাথে তার একটা ভালো সম্পর্ক হবে। এছাড়া তার যে ছোট্ট নাতনিটা আছে কুঞ্জি, সেও তো মানুষের সাথে মেলামেশা করতে শিখবে। এখন তো সে একটা খাঁচায় বন্দি পাখির মতো আছে। অন্য একজন মহিলা বলে, আসলে আমিনী আমার ব্যবহারটাই যেন কেমন, তার সাথে কথা বলতেও ভয় করে। অন্য একজন মহিলা বলে, হবেই না কেন, আসলে পরিস্থিতির শিকার সে। নিজের চোখের সামনে নিজের ছেলে আর ছেলের বউকে সে মরে যেতে দেখেছে, আর নাতনিটার তো এই অবস্থা। সবকিছু মিলিয়ে সে একেবারেই ভেঙে পড়েছে। অন্য একজন লোক বলে, আমার তো মনে হয় সেই ঘটনার জন্যই ছোট্ট মেয়েটা এখনো কথা বলতে পারে না। তো এই আমিনী আম্মার ছেলে এবং ছেলের বউয়ের সাথে কি হয়েছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। এদিকে পরের দিন সকালবেলা পাপ্পান যখন পেপার নিয়ে সুধীরের চায়ের দোকান থেকে চলে যাচ্ছিল তার বাসার দিকে, তখনই চেয়ারম্যান সেখানে চলে আসে আর স্টিফেনের সাথে পাপ্পানের পরিচয় করিয়ে দেয়। এছাড়া বলে যে, আমি তো ভেবেছিলাম তোমার বাড়িতেই স্টিফেন স্যারের থাকার ব্যবস্থা করব, কিন্তু সে এত উপরে উঠতে পারবে না, তাই উপানের বাড়িতে রেখেছি। নিজের ছেলের কথা শুনতেই পাপ্পানের মনটা খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। তখন স্টিফেন চেয়ারম্যানকে জিজ্ঞেস করে, ওনার কি ছেলে মেয়ে নেই? চেয়ারম্যান বলে, আছে তো, 4 জন ছেলে, এছাড়া 2 জন মেয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সবাই বাইরে থাকে, আর এই পাপ্পান এখানে একা একা থাকে। স্টিফেনের পাপ্পানের জন্য আফসোস হতে থাকে। যাই হোক, এরপরে স্টিফেন মজদুরের কথা বলে। চেয়ারম্যান বলে, দুর্ভাগ্যবশত আমরা যে মজদুরদের ঠিক করেছিলাম তারা তার আগেই শহরে চলে গেছে অন্য একটা কাজে বেশি পারিশ্রমিক পেয়ে, তাই আমাদের অন্য মজদুরের ব্যবস্থা করতে হবে। আমরা এক কাজ করব, কালকে অন্য গ্রামে চলে যাব, পাহাড়ের ওই পারে। আসলে এই গ্রামে যেসব মজদুররা রয়েছে তার বেশিরভাগই মহিলারা, যারা এই রাস্তার কাজ করতে পারবে না। এই গ্রামের বেশিরভাগ পুরুষরাই আসলে টাকার জন্য শহরে চলে গেছে। সেই দিন রাতের বেলায় দেখা যায় কেউ একজন লোক রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে আমিনী আম্মার বাড়ির সামনেই চলে আসে। বাড়ির চারপাশটা ভালো করে দেখার পরে সে চলে যায় সুবীরের চায়ের দোকানে, আর সেখানে ভালো করে দেখতেই দেখা যায় আসাম সেখানে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু পায়ের শব্দে তার ঘুম ভেঙে যায় আর চিৎকার করতে থাকে কে ওখানে, কিন্তু দেখা যায় সেই অপরিচিত লোকটা সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে পরের দিন সকাল সকালে স্টিফেন এবং সেই চেয়ারম্যান অন্য গ্রামে যাওয়ার জন্য পাহাড়ি রাস্তা পেয়ে বের হয়ে পড়ে এবং সেখানে তাদের অন্য একজন লোকের সাথে দেখা হয়। সেই লোকের কাছে চেয়ারম্যান জিজ্ঞেস করে মজদুররা কোথায় রয়েছে। সেই লোক তাদের পানির ছোট্ট একটা নদী পার করে নিয়ে যেতে থাকে। চেয়ারম্যান বলতে থাকে, কয়েক বছর আগেও এই নদীটা এখানে ছিল না। আসলে 2018 সালে এখানে একটা বন্যা হয়, তারপরে থেকেই এই নদীটার উৎপত্তি। তাদের যে লোকটা নিয়ে যাচ্ছিল, চেয়ারম্যান বলে এর বড় ভাই একজন পালোয়ান ছিল। সেই বন্যা এতটাই ভয়ঙ্কর ছিল যে এর বড় ভাইকেও ভাসিয়ে নিয়ে গেছে। এছাড়া আমিনী আমার কথা তো শুনেছিনি যে তার নাতনিকে নিয়ে থাকে,
তার ছেলে এবং ছেলের বউ সেই বন্যায় ভেসে গেছে। ছেলের বউটা আগেই বন্যায় ভেসে গিয়েছিল, আর ছেলেটা নিজের ছোট্ট মেয়েকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিয়েছিল। ছোট্ট মেয়েটিকে তো বাঁচাতে পেরেছে, কিন্তু নিজে আর বাঁচতে পারেনি, যার ফলে তারা দুজনেই মারা যায়। আর আমিনী আম্মা এখন নিজের ছোট্ট নাতনিটাকে নিয়ে একাই থাকে। এরপরই দেখা যায় চেয়ারম্যান আর সেই লোকটা সামনে এগিয়ে যায়। অন্যদিকে স্টেফেন সেখানে একজন মহিলা যখন পানি দিয়ে কাজ করছিল তার পাশেই বসে পড়ে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। বলে, কুঞ্জির বাবা মা তো এই গ্রামেরই বন্যায় ভেসে গিয়েছিল, তাই না? সেই বৃদ্ধ মহিলা বলে, না না, তারা ভেসে গিয়েছিল ঠিক আছে, কিন্তু এই গ্রাম না, তখন তারা অন্য গ্রামে ছিল। এই গ্রামে ওই যে ছেলেটা গেল তার বড় ভাই ভেসে গিয়েছিল, আর কেউ নয়। এতে আবারও সন্দেহের ভাঁজ পড়ে স্টেফেনের কপালে। এরপরে স্টেফেনকে দেখা যায় সেই গ্রামেরই স্বামীর সাথে কথা বলে, আর কথায় কথায় জিজ্ঞেস করে এই গ্রামে গত 1-2 বছরের মধ্যে নতুন কেউ কি থাকতে এসেছে? স্বামী বলে, না না, এই গ্রামে কি থাকতে আসবে, সবাই তো এই গ্রাম ছেড়ে চলে যায়। এরপরে সে জিজ্ঞেস করে 3-4 বছরের মধ্যে এমন কেউ আছে যে এই গ্রামে বারবার করতে আসে? স্বামী বলে, সেটাও না, আর আমার ঠিক মনেও নেই। আপনি এইসব বিষয় জানতে চাইলে আপনার যে প্রতিবেশী আছে না পাপ্পান, তাকে জিজ্ঞেস করুন, তার এসব বিষয়ে অনেক ভালো জ্ঞান রয়েছে। এরপরে স্টিফেন চলে আসে পাপ্পানের বাড়িতে। তার বাড়িতে বসে গল্প করতে থাকে। পাপ্পান সবসময় রাতের বেলা তার বারান্দায় বসে থাকে টর্চ লাইট নিয়ে, আর বলে কোনো এক সময় ওই পাহাড়ের ওই চূড়াটাতে একটা বাড়ি ছিল, যেখানে একটা পরিবারও ছিল যারা কৃষিকাজ করত, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। এখন সেই জায়গাটা পশু পাখির দখলে। ওই ছোট্ট গ্রামটা এখন বিলীন হয়ে গেছে। স্টিফেন তখন বলে, তাহলে আমিনী আম্মা এবং তার পরিবার সেখানে তারা থাকতে এসেছিল কেন? যেখানে তাদের কাছে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তাদের তো আরো সতর্ক হওয়া উচিত। পাপ্পান বলে, তারা তো সেখানে থাকতে আসেনি। আমি যতদূর জানি তারা সেই দিন অন্য একটা পাহাড়ের চূড়া থেকে নামছিল, যেটা দুটো পাহাড়ের মাঝে। আসলে সেই 2 পাহাড়ের পেছনে ছোট্ট একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের মাঝে থেকেই হয়তোবা তারা এসেছে। তখন স্টিফেন বলে, এত ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে সেই গ্রাম থেকে একজন মহিলা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এখানে চলে আসলো, এই গ্রামের কেউ সন্দেহ করেনি? পাপ্পান বলে, কে দেখেছে? কেউ দেখেনি, তখনও কেউ দেখেনি, আজকেও কেউ দেখেনি। এছাড়া সেই দিন সেই আমিনী আম্মাকে আমি এবং আরো একজন দেখেছিলাম। আসলে আমি তো কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই। আর একজন দেখেছিল আসাম, যে চোখে দেখতে না পেলেও কানে ঠিকঠাক ভাবে শুনে। তো আমিনী আম্মা সেই দিন আসামকে কি বলেছিল সেটা এই গ্রামের সবাই জানে। যদিও আমি জানি আসাম অনেক সময়ই বানিয়ে বানিয়ে কথা বলে, কিন্তু আমিনী আম্মারটা সে বানিয়ে বলেছে কিনা সেটা আমি জানি না। আসামের নাম শুনতেই স্টিফেন একটু খুশি হয়ে যায়। পরের দিন আবারও সেই চায়ের দোকানে চলে আসে আর আসামের সাথে কথা বলতে থাকে। স্টিফেন বলে, সেই বাড়িতে থেকে আমার একেবারেই ঘুম হচ্ছে না, এখানে কি আর কোনো থাকার জায়গা নেই? সুধীর আর আসাম বলে, না, এখানে আর তেমন কোনো থাকার জায়গা নেই। তখন স্টিফেন ইচ্ছে করেই আমিনী আম্মার বাড়ির কথা বলে, আর বলে সেখানে তো একটা রুম খালিই রয়েছে। তখন আসাম বলে, না না, সেখানে থাকা যাবে না, আর সেটা আমারই বাড়ি, ওরা আমার বাড়িতেই ভাড়া থাকে, আর আমি সেই বাড়িতে আর কাউকে ভাড়া দেব না। স্টিফেন বলে, সেখানে একজন বৃদ্ধ মহিলা আর ছোট্ট একটা বাচ্চা থাকে, তারপরও তাদের দেখে অসুস্থ মনে হয়। সেখানে তাদের সাহায্য করার জন্য যদি একজন থাকে তাহলে তো ভালোই হবে। সুধীর বলে, না না, তাদের কোনো প্রয়োজন নেই। আসলে তারা সেখানে আসার পরপরই আসাম এই চায়ের দোকানে শিফট হয়ে গেছে, আর ভুলেও সেখানে যাবেন না। আসলে আমিনী আমার ব্যবহার ততটা ভালো নয়, সে যে কাউকে দেখলে খারাপ ব্যবহার করে বসে। স্টিফেন আসামকে আরো কিছু জিজ্ঞেস করতে যায়, কিন্তু আসাম রেগে কথা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এরপরই দেখা যায় স্টিফেন সে আমিনী আম্মার বাড়িতে চলে আসে আর কুঞ্জির সাথে একা একা বসে কথা বলতে থাকে। পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসার পরে আমিনী আম্মা যখন স্টিফেনকে দেখে সে প্রচন্ড রেগে যায় আর জিজ্ঞেস করে, তুমি কে? এখানে কেন এসেছো? এখনই চলে যাও। স্টিফেন বলে, আরে আপনি এমন কেন করছেন? মেহমানদের সাথে কি এমন কেউ করে? তখনই আমিনী আম্মা বলে, আমার কারোর সাথে কোনো কথা নেই, এখান থেকে চলে যাও। তখন স্টিফেন কুঞ্জির মাথায় হাত রাখে আর বলে, আমি তো শুনেছি গ্রামের মানুষরা অনেক ভালো হয়, মেহমানদের আপ্যায়ন করে, তার মানে কি আপনি এই গ্রামেরই কেউ নন? এই কথা শুনে আমিনী আম্মা থতমত খেয়ে যায়। এরপরে স্টিফেন বলে, টেনশন করবেন না, আমি এখানে কিছু চুরি করতে আসিনি। আপনি কি কিছু চুরি করে এখানে এসেছেন? কথা শুনে আবারও অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে আমিনী আম্মা। স্টিফেন তখন বলে, ভয় পাবেন না, আমি আপনাকে কিছুই বলবো না। এরপরেই সে সেখান থেকে চলে যায়। স্টিফেন সেখান থেকে চলে আসার পরপরই আমিনী আম্মা পুরোপুরি হতাশ হয়ে বসে পড়ে। এদিকে স্টিফেন আবার সেই চায়ের দোকানে চলে আসে, যেখানে সুধীর তখন সেখানে ছিল না, কিন্তু আসাম ছিল। আর ঠিক তখনই স্টিফেনের একটা ফোন বেজে ওঠে। স্টিফেন ফোনটা রিসিভ করেই বলে, স্যার, আমি আপনাকে পরে কল করছি, এখানে নেটওয়ার্ক ইস্যু রয়েছে। কলের রিংটোন শোনার পরই আসাম বলে, তোমার মোবাইলটা তো অনেক পুরনো, নতুন ফোন কেন কিনছো না? আসলে আধুনিক ফোনগুলো চালাতেও সমস্যা, মেনটেন করাও সমস্যা। ঠিক তখনই তার ফোনে তার স্মার্টফোনটা বেজে ওঠে। আসাম তখনই বলে, হয়তো তোমার ফোনটা
ভুল সময়ই বেজে উঠেছে। এছাড়া তুমি তোমার স্যারকে বলে দিতে পারতে যে এখন তুমি কথা বলতে পারবে না, সমস্যা রয়েছে, তাহলে সে ভুলবশত ফোনটা করে ফেলতো না। হয়তো তুমি পুলিশ, নয়তো তুমি চোর, কোনটা বলো? স্টিফেন বলে, আপনি কার কথা বলছেন? এরপরে আসাম বলে, তুমি কি সেই ছোট্ট বাচ্চা মেয়েটার বাড়িতে আবারও গিয়েছিলে? স্টিফেন বলে, আরে আমি তো গ্রাম ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে সেই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, সেখানে আমিনি আম্মাও ছিল। এই কথাটা শুনে প্রচন্ড রেগে যায় আসাম, আর তার লাঠি দিয়ে স্টিফেনকে চেপে ধরে আর জিজ্ঞেস করে, বলো তুমি কে, এখানে কেন এসেছো? আসাম তাকে একেবারে লাঠি দিয়ে আটকে ফেলে এবং বারবার জিজ্ঞেস করে, বলো তুমি কে? কিন্তু কোনোভাবে স্টিফেন কিছু বলছিল না। এদিকে আমিনি আম্মাকে দেখা যায় একাই বের হয়ে পড়ে আর গাড়ি দিয়ে কোথাও যেতে শুরু করে। আর বাসায় দেখা যায় এস্থারের কাছে কুঞ্জিকে সে রেখে আসে। এস্থার তাকে বারবার বলছিল, চুপচাপ করে ঘরে বসে থাকো, আমিনি আম্মা আসার আগে তোমাকে আমার সাথেই থাকতে হবে। বাইরের কিছু একটা শব্দ শুনেই এস্থার ভয় পেয়ে যায় আর বাইরে তাকিয়েই দেখে সেটা একটা মোরগ ছিল মাত্র। কিন্তু এস্থার এত ভয় কেন পাচ্ছে? এদিকে আমিনি আম্মাকে দেখা যায় একটি বাড়িতে আসতে, কিন্তু সেই বাড়ির গেটে তালা ছিল। সে একজন পথচারীকে জিজ্ঞেস করে, এই বাড়িতে যারা থাকতো তারা কোথায়? বলে, ডক্টর সাহেব তো 1 বছর আগেই মারা গেছে। এরপরে আমিনি আম্মা বলে, ডক্টর সাহেবের সাথে লিলি নামের একজন নার্সও থাকতো, সে কোথায়? লোকটা বলে, আমি শুনেছি সে মিশন হসপিটালে কাজ করে, এছাড়া আর কিছু জানি না। এরপরে পুলিশ স্টেশনে দেখা যায় সেই 3 জন দিনমজুর মহিলা, যাদেরকে পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করছিল। তারা বলছিল তাদের কাছে মনে হয় আমিনি আম্মা খুব ভালো একজন মহিলা, সে সবসময় তার নাতনিকে নিয়ে একটা ভয়ের মধ্যে থাকে। এছাড়া তারা 3 জন আরও জানায়, এই আমিনি আম্মা কারোই কাছে আসে না এবং কাউকে তার বেশি আপন হতে দেয় না। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, এই আমিনি আম্মার সাথে বাইরে থেকে কোনো লোক বা কেউ দেখা করতে এসেছে? তারা 3 জন বলে না। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, তার ছোট্ট নাতনিকে ছাড়া এর আগে কখনো সে এত দূর গিয়েছে? সেই 3 জন বলে, কখনোই না, এইবারই প্রথম। অর্থাৎ আমিনি আম্মা যে গ্রাম থেকে কোথাও চলে গিয়েছে সেটা পুলিশ খবর পেয়ে গেছে। এদিকে আমিনি আম্মাকে দেখা যায় সে মিশন হসপিটালে চলে আসে আর সেখানে আসার পরে রিসেপশনে অনেক রিকোয়েস্ট করে মিলির সাথে দেখা করার একটা অ্যাপয়েন্টমেন্ট নেয়। যদিও সেই নার্স তখন অনেক ব্যস্ত ছিল, কিন্তু তারপর অনেক রিকোয়েস্ট করে সে পারমিশনটা নিয়ে নেয়। এদিকে সেই পুলিশ অফিসার ফোনে কারোর সাথে কথা বলে আবারও 3 জনের সাথে কথা বলে আর বলে, আমার মনে হয় এই আমিনি আম্মা তোমাদের যা বলেছে তোমরা তাই বিশ্বাস করেছো। তার মধ্যে 2018 সালের বন্যায় তার ছেলে এবং ছেলের বউ মারা যায় আর তখন বেঁচে থাকে শুধুমাত্র তার নাতনি। সেই বন্যাটা হয়ে গেছে এখন 6 বছর হয়ে গিয়েছে। সেই বাচ্চাটিকে দেখতে কি এত ছোট মনে হয়? তারা তখন আরো বেশি কনফিউশনে পড়ে যায়। এরপরে পুলিশ অফিসার জিজ্ঞেস করে, সে আমিনি আম্মার বয়স কত, তার কি কোনো আইডি কার্ড রয়েছে, আর সেই কাজের কার্ডে কেই বা সাইন করেছে? তখন তারা 3 জন মহিলা একজনের ছবি দেখিয়ে দেয়, সেটা আর কেউ নয়, এস্থার। অর্থাৎ এস্থারই তাকে এখানে আসার পরে সবকিছুতে সাহায্য করেছে। এছাড়া সেই 3 জন মহিলা আর কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। আর এরপরেই থানায় স্টিফেন চলে আসে আর আমরা জানতে পারি স্টিফেন একজন পুলিশ অফিসার আর সেই গ্রামে গিয়েছিল সেই ইনকোয়ারি করার জন্য আমিনা আম্মার ব্যাপারে। স্টিফেন এরপরেই বাকি 3 জন মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর বলে, গ্রামের সবাই তো তাকে আমিনি আম্মা বলে ডাকে, কিন্তু তার আসল নাম কি? দেখা যায় 3 জনই 3টা ভিন্ন নাম বলে আর এতে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। এদিকে আমিনি আম্মাকে দেখা যায় সেই ডক্টরের চেম্বারে আসে, যেখানে সেই ডক্টর মিলি ছিল আর মিলি তাকে দেখেই চিনে ফেলে আর তাকে ম্যারি বলে ডাকে। অর্থাৎ এই আমিনি আম্মার আসল নাম ছিল ম্যারি। দেখা যায় ডক্টর তাকে চেনে, আসলে বেশ কয়েক বছর আগে এই ডক্টরই ম্যারির চিকিৎসা করেছিল। ডক্টর তাকে জিজ্ঞেস করে, আপনি বেশ কয়েক বছর আমার কাছে কেন আসেননি? আপনি কি অন্য জায়গায় শিফট হয়ে গেছেন? ম্যারি মাথা নাড়ায়। এরপরে সেই ডক্টর বলে, আপনি কি সেখানে ডক্টর দেখিয়েছেন? ম্যারি বলে, না। এরপরে ডক্টর বলে, তার মানে কি আপনি এখনো সেই ওষুধগুলোই খাচ্ছেন? ম্যারি বলে, আমি অনেক দিন ধরে কোনো ওষুধই খাচ্ছি না। এটা শুনে ডক্টর অবাক হয়ে যায়। অর্থাৎ ম্যারির কোনো বড় একটা রোগ রয়েছে আর যেটার চিকিৎসাই ডক্টর করেছিল, কিন্তু কোনো একটা কারণে ম্যারি সেই চিকিৎসা বাদ দিয়ে দেয়। ডক্টর বলে, আপনি এই বিষয়টাকে সিরিয়াসলি কেন নিচ্ছেন না? আপনি এখন কার সাথে থাকেন? তখনই ম্যারি কাঁদতে শুরু করে। ডক্টর বলে, আপনার কি কোনো সন্তান নেই? তখন ম্যারি বলে, উপরওয়ালা দেয়নি। এর মানে হচ্ছে সেই গ্রামে যে কথাটা রটেছিল যে ম্যারির ছেলে এবং ছেলের বউ বন্যার পানিতে ভেসে গেছে, সেটা নিছকই একটা মিথ্যে কথা ছিল। আসলে ম্যারির কোনো সন্তানই ছিল না। এরপরে সেই নার্স মিলিকে ম্যারি বলে, আমি সেখানে আর থাকতে পারবো না, থাকলে বিপদ হয়ে যাবে, আমাকে অন্য কোথাও চলে যেতে হবে। মিলি বলে, কেন, কি হয়েছে? আচ্ছা, টেনশন করবেন না, আমি ডক্টরের সাথে কথা বলবো। ডক্টর কথা বলে অন্য এক জায়গায় একজনের থাকার ব্যবস্থা ঠিক করে দিতে পারবে। তখনই ম্যারি বলে, একজন নয়,
দুজন, সাথে আমার মেয়েও রয়েছে। কথাটা শুনে নার্স মিলি বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছেন এসব? ম্যারি আসলে কুঞ্জির ব্যাপারে বলছিল, যাকে সে নিজের মেয়ে বলে পরিচয় দিচ্ছিল। কিন্তু ডক্টর এই নার্স তারা কেউ জানতো না সেই কুঞ্জির ব্যাপারে। এই জন্য তারা বলে, যার কখনো বাচ্চাই হবে না তার আবার মেয়ে আসলো কি করে? এরপরে সেই নার্স মিলি ডক্টরের সাথে কথা বলে ম্যারি জোসেফের ব্যাপারে, আর বলে, আমার মনে হয় ম্যারি দিদি কোনো একটা ভয়ের মধ্যে রয়েছে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, এছাড়া তার চিকিৎসাও চালাতে হবে। ডক্টর বলে, ঠিক আছে, তুমি আমাদের অথরিটির সাথে কথা বলে দেখো ওনার ফ্রিতে চিকিৎসা করানো যায় কিনা। এরপরে ম্যারি জোসেফ দেখা যায় মাদারের সাথে কথা বলে। মাদার তাকে শান্ত করে আর বলে, তুমি ভয় পেও না, কি হয়েছে আমাকে খুলে বলো। তখনই ম্যারি বলে, আমি তো কিছু চুরি করিনি, কিন্তু কোনো জিনিস যদি আমার কাছে চলে আসে সেটা কি চুরি হয়ে যায়? মাদার বলে, সেটা কখনোই চুরি হয় না, গড সেটা তোমার ভাগ্যে লিখেছিল, এই জন্য সেটা তোমার কাছে চলে এসেছে। এদিকে দেখা যায় সেই পুলিশ স্টেশনে চেয়ারম্যানও এসেছিল আর স্টিফেনের সাথে সে কথা বলে। স্টিফেন এবার নিজের সত্যিটা বলে যে সে একজন পুলিশ অফিসার আর সে সেই গ্রামে গিয়েছিল সেই ছোট্ট মেয়ে কুঞ্জির খোঁজে। আসলে কুঞ্জি এতদিন যাবৎ নিখোঁজ ছিল। এছাড়া স্টিফেন আরও বলে, এই কুঞ্জি আমিনা আম্মার নাতনি নয়, এছাড়া আমিনা আম্মার কোনো সন্তানই নেই। চেয়ারম্যান বলে, সেটা কি করে হয়? তিনি তো আমাদের সব ঘটনাই খুলে বলেছেন। স্টিফেন বলে, সে যা বলেছে সেটা শুধুমাত্র গল্প। গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি জিজ্ঞেস করবে, এক এক জায়গার নাম বলবে, যে এই গ্রামের বন্যায় হয়েছে, ওই গ্রামের বন্যায় হয়েছে, তখন বাচ্চার বয়স এটা ছিল ওটা ছিল, এই ধরনের সবার গল্পই আলাদা আলাদা। আসলে পুরোটা একটা বানানো গল্প ছিল। চেয়ারম্যান তখন সবকিছু বুঝে যায়। চেয়ারম্যান বলে, তার মানে সেই ঘটনা কখনো ঘটেইনি, আর এই মেয়েটা আর আমিনি আম্মার মধ্যেও কোনো সম্পর্ক নেই। তার মানে ছোট্ট মেয়েটার বাবা মা কি এখনো বেঁচে আছে? স্টিফেন বলে, হ্যাঁ অবশ্যই বেঁচে আছে, কিন্তু আমি ভাবছি তাদের এই কথাটা কি করে বলবো। এছাড়া আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এই আমিনি আম্মার সাথে ছোট্ট মেয়েটির বাবা মার কখনো দেখাই হয়নি। চেয়ারম্যান বলে, এটা কি করে সম্ভব? যদি কখনো দেখাই না হয় তাহলে বাচ্চাটাকে আমিনি আম্মা আনলো কি করে? তখনই স্টিফেন বলে, আসলে কমপ্লেনটা সেই বাচ্চাটির বাবা মায়ের কাছ থেকে নয়, বরং একটি হসপিটাল থেকে পেয়েছি, যে হসপিটালে এই মেয়েটির জন্মেছিল। তখনই আমাদের সেই ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে সেই হসপিটালের ডক্টর স্টিফেনের সাথে কথা বলছিল। সেই ডক্টর বলে, ওই ছোট্ট মেয়েটি এখানে স্যারোগেসির মাধ্যমে হয়েছিল। স্যারোগেসি প্রক্রিয়াটা এরপরে স্টিফেনকে বুঝিয়ে বলা হয়, যেখানে অন্য মহিলার গর্ভে বাচ্চার জন্ম দেওয়া হয়। এরপরে সেই বাচ্চাটিকে স্যারোগেসির যে বাবা মা রয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয়। অনেক বাবা মাই বলে জন্মের পরে তার জন্মদাত্রী মায়ের দুধ পান করাতে, এতে করে বাচ্চার মানসিক বৃদ্ধি ঘটে, কিন্তু ডক্টরের ভাষায় এটা না করানোই ভালো। আসলে বাচ্চাকে যদি তার মা দুধ পান করায় তাহলে তাদের মধ্যে বন্ধনটা মজবুত হয়ে যায়। এরপরে যখন সেই বাচ্চাটা দিতে যাবে তখন প্রবলেম হতে পারে, এই জন্যই আমরা এগুলো নিষেধ করি। এছাড়া বাচ্চাটা যখন দিয়ে দেওয়া হয় তখন কিছু পেপার ওয়ার্ক করা হয়। স্টিফেন বলে, তার মানে কি এখানেও এমনটা হয়েছে? স্যারোগেসি মাদার বাচ্চাটাকে দিতে চায়নি 8 মাস হয়ে যাওয়ার পরেও? ডক্টর বলে, না, উল্টোটা হয়েছে, আসলে মেয়েটির বাবা মাই তাকে নিতে চায়নি। স্টিফেন অবাক হয়ে যায়। ডক্টর তখন বলে, আসলে অনেক সময়ই বাচ্চার বাবা মা তাদেরকে নিতে চায় না, বিশেষ করে বাচ্চার মধ্যে যখন কোনো কমতি থাকে। সেই ছোট্ট মেয়েটির মধ্যেও একটা কমতি ছিল। আমরা যখন তার মেডিকেল রিপোর্ট তৈরি করি সেখান থেকে আমরা জানতে পারি মেয়েটির শোনার একটা সমস্যা রয়েছে, ধীরে ধীরে সে তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে। এটা শুনে স্টিফেন অবাক হয়ে যায়, নিজের বাচ্চাকে কেউ এভাবে ফেলে কিভাবে দিয়ে যায়? ডক্টর বলে, আসলে সেই মা তো সেই বাচ্চাটিকে আর নিজের গর্ভে ধারণ করেনি, এই জন্য সেই ব্যথাটা সে হয়তো বুঝতে পারেনি। আর এই পৃথিবীতে সব ধরনের মানুষই রয়েছে, তারা হয়তো আবার টাকা দিয়ে অন্য কোথাও স্যারোগেসি করবে এবং বাচ্চা নিয়ে নেবে। এরপরে আমরা জানতে পারি আগে টাকা দিয়ে স্যারোগেসি করার পদ্ধতিটা লিগেল থাকলেও এখন সেটা অবৈধ হয়ে গেছে। সেই ডক্টর এরপরেই বাচ্চাটির আসল মায়ের কথা বলে, অর্থাৎ স্যারোগেসি মাদারের কথা বলে। ডক্টর বলে, তারা শুধু এই প্রসেসটা করেছিল টাকার জন্য, এছাড়া তাদের বাচ্চারও দরকার ছিল না, কারণ তাদের আগেই বাচ্চা ছিল। এছাড়া তাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না যে তারা বাচ্চাটা ভরণ পোষণ করবে। কিন্তু মানবিক দিক থেকে আমরা জানতাম তারা বাচ্চাটাকে বেশ কয়েকদিন নিজের কাছে রাখবে, আর এভাবেই ধীরে ধীরে মা বাচ্চাটির মায়ে পড়ে যাবে, আর এভাবেই একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা সেটাই ভেবেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে এখন আমরা জানিই না সেই বাচ্চাটা আসলে কোথায় গেছে, আর বাচ্চাটার সাথে আসলে কি হয়েছে। আমরা যখন এই বছরে অডিট করতে যাই তখনই আমরা জানতে পারি সেই বাচ্চাটির জন্মের ইনফরমেশন এবং আরও বেশ কিছু ইনফরমেশন এই হসপিটাল থেকে মিসিং।
তখনই আমাদের সন্দেহ হয়। আমরা সেই মেয়েটির মা এবং তাদের স্যারোগেসি বাবা মায়ের সাথে যোগাযোগ করি, কিন্তু তারা কেউ কোনো সদুত্তর দিতে পারে না এবং তারা উল্টো আমাদের সাথে মিসবিহেভ করে। আর তখনই আমাদের সন্দেহ হয়েছে আসলে সেই মেয়েটি এমন একটা বাচ্চা যাকে কোনো মাই চায় না। তাই আমাদের সন্দেহ হচ্ছে হয়তো বাচ্চাটির তারা কোনো ক্ষতি করে ফেলেছে। এই জন্য আমরা পুলিশ কমপ্লেন করলাম। ঘটনা বর্তমানে চলে আসে। স্টিফেন সেই চেয়ারম্যানকে বলে, আমরা সেই বাচ্চা মেয়েটিকে সব জায়গায় খুঁজে বেরিয়েছি। এরপরে ছোট্ট একটা লিড পেয়ে আমি আপনাদের গ্রামে গিয়েছি আর কনফার্ম হওয়ার চেষ্টা করেছি আমরা যে মেয়েটিকে খুঁজছি কুঞ্জি সেই মেয়ে কিনা। চেয়ারম্যান বলে, এই জন্যই তো ও কোথা থেকে এসেছে, কেন এসেছে, কিভাবে এসেছে এই ব্যাপারে অনেকবার জিজ্ঞেস করেছি, ও একবারও কোনো কথাই বলেনি। এদিকে স্টিফেন বলে, আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে কুঞ্জি সেই মেয়ে, কিন্তু আমি জানতে চেয়েছিলাম এই আমিনাম্মার পেছনে আর কে কে রয়েছে। এই জন্য আমি বেশ কয়েকদিন তার উপরে নজর রাখছিলাম সেই গ্রামে থেকেই। এরপরে আবারও সেই মেরি জোসেফকে দেখানো হয় যে এখনো সেই মাদার সাথে কথা বলছিল এবং ধীরে ধীরে সে তার অতীত সম্পর্কে বলতে থাকে, যেখানে সে একটি দোকানে কাজ করত আর একটি বাসায় ভাড়া থাকতো আর বাড়িটা ছিল সেই দোকানদারেরই। কিন্তু দোকানদার তাকে কিছু টাকা দিয়ে বলে, এখন তুমি গ্রাম থেকে ঘুরে আসো। এরপরে ম্যারি জানতে পারে আসলে বেশি টাকা ভাড়ায় সে একজন ভাড়াটিয়া পেয়ে গেছে। এই জন্য ম্যারিকে কোনোভাবে সেখান থেকে সরিয়ে তাদের ভাড়া দেবে। কিন্তু ম্যারির যাওয়ার কোনো জায়গায় ছিল না আর এখন সন্ধে হয়ে গেছে, গ্রামেও সে ফিরতে পারবে না। সেখানে অন্য একজন মহিলার কাছে থাকার জন্য সাহায্য চায়। সেই মহিলা বলে, আমার নিজেরই তো থাকার জায়গা নেই, কিন্তু তুমি এক কাজ করতে পারো। সে একটা ঠিকানা দেয়, বলে এই ঠিকানায় চলে যাও, সেখানে আমার বান্ধবী রয়েছে, তোমাকে এক রাত নিশ্চয়ই সে রাখতে পারবে। ম্যারিও সেখানে চলে আসে যেখানে সেই মহিলা কাজ করছিল আর ছোট্ট বাচ্চাটি বসে বসে সেখানেই খেলছিল। এরপরেই ম্যারি জেন্সিকে সবকিছু খুলে বলে সে কোন পরিস্থিতিতে এখানে এসেছে, তার কি ধরনের সাহায্য লাগবে সবকিছু। ম্যারি এটাও বলে সে তার সেলাইয়ের কাজে সাহায্য করবে, এমনকি বাচ্চা রাখা ঘরের কাজও করে দেবে। কিন্তু ম্যারি সেখানে এক রাতের পরিবর্তে বেশ কয়েকদিন থাকতে চায়। জেন্সি অবশেষে রাজি হয়ে যায়। ম্যারি বলে, আসলে গ্রামে আমার কেউ নেই, গ্রামে যাওয়ার মতো আমার কোনো জায়গায় নেই, তাই এখানে আমি কয়েকদিনের মধ্যেই থাকার একটা ব্যবস্থা করে ফেলবো। তার আগ পর্যন্ত আমাকে এখানে একটু থাকতে দেবে। আমার কোনো টাকা পয়সা নেই, শুধু একটু খাবার আর থাকার জায়গা হলেই চলবে। জেন্সি অবশেষে রাজি হয়ে যায়। এরপরে ম্যারি জেন্সিকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে। জেন্সি বলে তার একটা ছেলেও রয়েছে, কিন্তু এখানে থেকে তার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় এই জন্য সে তার ছেলেকে তার বোনের কাছে পাঠিয়ে দিয়েছে আর সে সেখানে থেকেই পড়াশোনা করছে। আর তার হাজবেন্ড একজন মদখোর, সারাদিন নেশা করে রাতে বাড়ি ফেরে। এদিকে অনেক রাতে দেখা যায় জেন্সির হাজবেন্ড আসে আর ম্যারিকে সেখানে দেখার পরেই রেগে গিয়ে বলে, আমি আগেই বলেছি আমার বাড়িতে এভাবে কাউকে এনে রাখবে না, একে তো এই বাচ্চাকে এনে রেখেছ, এখন আবার একজন মহিলাকে। এই কথা শুনে ম্যারির সন্দেহ হয়। সকালবেলা আবারও জেন্সির হাজবেন্ড ম্যারিকে বলে এখান থেকে চলে যাও। জেন্সি বলে, আমি ওকে এখানে রেখেছি, তাই আমি যখন বলবো তখনই যাবে। তখনই জেন্সির হাজবেন্ড বলে, তুমি তো বাচ্চাটার ক্ষেত্রেও বলেছিলে, কিন্তু বাচ্চাটা তো এখানেই থেকে বড় হয়ে যাচ্ছে। জেন্সি বলে, এখন আমি কি করব, বাচ্চাটাকে তো আর মেরে ফেলতে পারি না। জেন্সির হাজবেন্ড বলে, আমি পারি। জেন্সি তখনই রেগে গিয়ে বলে, বাচ্চাটাকে একটু ধরলে তো আমি সেলাই কাজটা করতে পারি, আর এখানে থেকে ম্যারি সেই কাজটাই করছে। ও বাচ্চা সামলায়, ঘরের কাজ করে, আর আমি এদিকে নিশ্চিন্তে সেলাই কাজ করতে পারি, তাই ওর যতদিন ইচ্ছা ও এখানেই থাকবে। লোকটা বলে, বাড়িতে আমার এত মানুষ পছন্দ হয় না। জেন্সি বলে, তোমার মাকে তাহলে আসতে বলো, তোমার মা তো এই বাচ্চার টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। অর্থাৎ জেন্সিই ছিল সেই কুঞ্জির স্যারোগেসি মাদার, যে টাকার জন্য কুঞ্জিকে জন্ম দিয়েছিল, কিন্তু তার আসল বাবা মা তাকে না নিয়ে যাওয়ায় জেন্সি বিপদে পড়ে যায় আর তার হাজবেন্ড দিন রাত তার এই কথা শোনায়। এছাড়া কুঞ্জিকে জন্ম দেওয়ার পরে যে টাকাগুলো সে পেয়েছিল সেটা তার শাশুড়ি নিয়ে চলে গেছে। ঘরের ভেতরে থেকে ম্যারি সবকিছু শুনে আর বুঝতে পেরে যায় যে কুঞ্জি আসলে তাদের মেয়েই নয়, তারা শুধুমাত্র টাকার জন্যই তাকে জন্ম দিয়েছিল। এদিকে জেন্সি তাকে বলে, তুমি থাকলে আমার একটু সাহায্য হবে, তাই তোমার যতদিন ইচ্ছে তুমি থাকতে পারো। এছাড়া এই লোকটা প্রতিদিন নেশা করে গভীর রাত্রে আমার কাছে আসে, এটা আমার একেবারেই ভালো লাগে না, তুমি থাকলে সে সেটাও পারবে না, তাই তুমি কয়েকদিন থেকে যাও। ম্যারিও বলে ঠিক আছে। জেন্সি তাকে যতদিন বলবে সে ততদিন এখানেই থেকে যাবে। এছাড়া ম্যারি জানতে পারে সেই বাচ্চাটির এখন পর্যন্ত কোনো নামই রাখা হয়নি, এজন্য ম্যারি তার নাম রাখে কুঞ্জি। এদিকে জেন্সের হাজবেন্ড অন্য একজনের সাথে মদ খাচ্ছিল আর কথা বলছিল, আর সেই লোকটা তাকে বুদ্ধি দেয় যে সে ওই বাচ্চাটাকে কোথাও বিক্রি করে দিতে, আর এতে করে সে বেশ মোটা অঙ্কের একটা টাকা পাবে। এছাড়া এই বাচ্চাটার তো কেউ খোঁজ নিতেও আসবে না। লোকটা বলে, তাই নাকি, তাহলে ব্যবস্থা করো, আমি বাচ্চাটাকে বিক্রি করে দেব। এদিকে পরের দিনই জেন্সির কাছে একজন অটোওয়ালা আসে আর বলে, সেই বাড়ির গেট দেখলাম খোলা, হয়তোবা কেউ এসেছে। এটা শুনে জেন্সির সাথে সাথেই ম্যারি আর কুঞ্জিকে নিয়ে সেই বাড়ির দিকে যেতে থাকে আর সেই বাড়িতে বারবার কলিং বেল বাজায়
আর তখনই আমরা জানতে পারি এই বাড়িটা হচ্ছে কুঞ্জির আসল বাবা মায়ের বাড়ি। সেখানে জেন্সি রেগে গিয়ে বলে, এই বাচ্চাটাকে আমার ঘাড়ে ফেলে রেখে গেছো, আমি ওকে কিভাবে লালন পালন করব? তোমরা যদি বাচ্চা নাই নেবে তাহলে জন্ম দিয়েছিলে কেন? তখনই গেট খুলে বের হয়ে আসে দুইজন বৃদ্ধ দম্পতি। আসলে কুঞ্জির যে আসল মা তারই বাবা মা হচ্ছে এরা। তারা বলে, আমাদের কিছুই করার নেই, আমরা আমাদের মেয়েকে অনেক বুঝিয়েছি, সে আমাদের কোনো কথাই শোনে না, আমাদের কথা না শুনে সে বিদেশ চলে গেছে, তার হাজবেন্ডকে নিয়ে এখন সেখানেই থাকে, আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করে না। জেন্সি রেগে যায়, বলে, তাহলে আমি একে নিয়ে কি করব? আমার হাজবেন্ড ওকে চায় না, আর আমার নিজেরই সংসার চলে না, তাহলে আমি একটা বাচ্চা কিভাবে রাখবো? এরপরে জেন্সি রেগে গিয়ে সেই বাচ্চাটাকে অর্থাৎ কুঞ্জিকে সেখানেই রেখে দিয়ে চলে আসে। এটা দেখে মেরি হতবাক হয়ে যায়। এরপরে মেরি নিজেই কুঞ্জিকে নিয়ে চলে আসে। জেন্সি আসলে কুঞ্জিকে নিয়ে অনেক বেশি হতাশ ছিল, সে কি করবে বুঝতে পারছিল না, যেহেতু এটা তার আসল বাচ্চা নয়। এদিকে পরের দিন ম্যারি চলে যায় বাজারে কেনাকাটা করতে। তখন জেন্সির কাছে কুঞ্জি ছিল। জেন্সি বাইরে আসতে শুনতে পায় যে তার হাজবেন্ড একটা লোকের সাথে কথা বলছে। কান পেতে কথা শুনতেই জেন্সি বুঝতে পারে তার হাজবেন্ড আসলে এই ছোট্ট মেয়েটাকে বিক্রি করে দেওয়ার বাহানা করছে, সুযোগ খুঁজছে। এটা শুনে জেন্সি হতবাক হয়ে যায়, আর এই জন্য সে তাড়াতাড়ি করে কুঞ্জিকে সেই বাড়িতে রেখে আসে। কলিং বেল চাপলেও তারা দরজা খোলে না, এই জন্য জেন্সি কুঞ্জিকে বাড়ির সামনে বসিয়ে রেখে চলে আসে। জেন্সি মনে করেছিল তার হাজবেন্ড যদি মেয়েটিকে বিক্রি করে দেয় তাহলে এর কপালে কি হবে জানি না, অন্তত বাচ্চাটিকে রেখে আসলে সেই বৃদ্ধ দম্পতি বাচ্চাটিকে ফেলে তো আর দিতে পারবে না। কিন্তু দেখা যায় কুঞ্জি সেখানে বসে কেঁদেই যাচ্ছিল, কিন্তু তারপরেও কেউ দরজা খুলছিল না। হয়তোবা তারা বাসায় ছিল না, নয়তোবা তারা শুনতে পাচ্ছিল না। বাড়িতে আসার পরে ম্যারি যখন কুঞ্জিকে দেখতে না পায় তখন সে জেন্সিকে জিজ্ঞেস করে। জেন্সি এরপরে সবকিছু খুলে বলে আর কাঁদতে শুরু করে। ম্যারি বলে, তুমি আমাকে কেন বললে না, আমি বাচ্চাটাকে নিয়ে যেতাম। এরপরে ম্যারি দৌড়ে সেই বাড়িতে আসে। এদিকে দেখা যায় বাচ্চাটিকে একা পেয়ে সেখানে কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করছিল। এতে কুঞ্জি আরো ভয় পেয়ে কাঁদতে শুরু করে। ম্যারি তাড়াতাড়ি সেখানে এসে কুঞ্জিকে কোলে তুলে নেয় আর সেখান থেকেই চলে আসে, কাউকে কিছু না বলেই। আর এরপরে ম্যারি কুঞ্জিকে নিয়ে সেই ভয়ঙ্কর পাহাড় পেরিয়ে সেই গ্রামে চলে এসেছিল। আর সেই গ্রামে আসার পরে প্রথমে তার সাথে আসামের দেখা হয়, আর আসামি তার বাড়িতে তাকে আশ্রয় দিয়েছিল। এদিকে চেয়ারম্যান স্টেফেনকে বলে, আপনাদের খোঁজার কোনো দরকার নেই, আমি যতটুকু আমিনি আম্মাকে চিনি সে কোথাও বাচ্চাটিকে রেখে যাবে না, ও ফিরে আসবে। ওর সারাদিন কাজে ছিল কুঞ্জিকে ভালোবাসা, এছাড়া তো আমি আর কিছু দেখি না। স্টেফেন বলে, যদি সেটাই হয় তাহলে তো ভালোই, আমরা কোনো অ্যাকশন নেব না, কিন্তু যত যাই হোক না কেন সেই বাচ্চাটি অর্থাৎ কুঞ্জির কাস্টডি আমিনা আম্মা পাবে না, এটা একটা ইলিগেল কাস্টডির কেস। এছাড়া আমিনা আম্মার এখন যে অবস্থা তাতে করে সে কুঞ্জিকে অ্যাডপ্ট করতে পারবে না। কিন্তু চেয়ারম্যান বলে, এটা তো অন্যায়, আমিনা আম্মা কুঞ্জিকে অনেক ভালোবাসে। স্টিফেন বলে, সেটা আমিও দেখেছি, মানুষ হিসেবে দেখতে গেলে এটা একেবারেই অন্যায়, কিন্তু আইন তো আর সেটা বুঝবে না। ম্যারি দেখা যায় আবার তার গ্রামে ফিরে আসছিল, আর বারবার সে তার মনকে বোঝাচ্ছিল সে কুঞ্জিকে চুরি করেনি, বরং প্রভুই কুঞ্জিকে তার কাছে পাঠিয়েছে। এছাড়া সে এখনো সুস্থ আছে, তাকে কুঞ্জির খেয়াল রাখতে হবে। এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে হঠাৎ করে একটা সময় ম্যারি সেখানেই অজ্ঞান হয়ে যায়। ম্যারিকে কিছু লোক তার বাসায় নিয়ে আসে, আর এরপরেই তারা বুঝতে পারে ম্যারি আসলে মারা গেছে। আসলে তার ভেতরে অনেক বড় একটা রোগ বেঁধেছিল, যেটার চিকিৎসা সে ঠিকঠাকভাবে করেনি, যার ফলে তার এই অকাল মৃত্যু। নিষ্পাপ কুঞ্জি সেখানেই তাকিয়ে থাকে। এদিকে এস্তার গ্রামের বাকি সবাই ম্যারির এমন মৃত্যু দেখে কাঁদতে শুরু করে। সবাই জানতো ম্যারি এই কুঞ্জিকে ছাড়া কিছুই বুঝতো না, অথচ এই মেয়েটিকে একা রেখে সে চলে গেল। গ্রামের সবাই সেখানে দুঃখ প্রকাশ করতে থাকে। আর মুভির একেবারে শেষে দেখা যায় কুঞ্জিকে বাসে করে কেউ নিয়ে যাচ্ছে, সেটা আর কেউ নয়, আঞ্জু, যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল, যার বাচ্চা হচ্ছিল না। সেই আঞ্জু কুঞ্জিকে দত্তক নিয়েছিল। আর শেষে আরও একটা টুইস্ট দেখা যায়, সেই আঞ্জুর হাজবেন্ড আর কেউ নয়, স্টেফেন। অর্থাৎ স্টেফেন আর আঞ্জু মিলেই কুঞ্জিকে দত্তক নিয়েছিল, এবং তারা কুঞ্জিকে পেয়ে অনেক অনেক খুশি। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।